হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাল 71। আমি রাজদীপ, আর আজকে আমাদের সাথে মনোজ দাস। আর আজকে আমরা মনোজবাবুর জীবনে ঘটা একটি সত্যি ভৌতিক ঘটনা শুনব। দেখো, ভূতের গল্প এক অদ্ভুত জিনিস। সত্যি ভূতের গল্প কি মিথ্যে ভূতের গল্প, সেটা তো বড় কথা হচ্ছে যে ভূতের গল্পে, ভূতের অস্তিত্বে যার বিশ্বাস নেই তারও কিন্তু ভূতের গল্প শুনতে ভালো লাগে। গল্পের একটা মজা থাকে তো, আবার তার উপরে ভূতের গল্প হলে তার মজাই তো আলাদা। সুতরাং তখন আর সত্যি মিথ্যের ভেদ থাকে না। আমি নিজেও যে ভূতের অস্তিত্বে বিশ্বাস করি তা বোধহয় নয়, একেবারে করি না তা বলবো না। অন্ধকার রাত্রে একা একা ঘরের মধ্যে থাকলে অনেক সময় গা ছমছম করে ওঠে। এখন যে গল্পটা বলবো এটা কিন্তু সত্যি ভূতের গল্প। আমি নিজে ভূতের অস্তিত্বে বিশ্বাস না করলেও এই গল্পটা যে কিভাবে এই ঘটনাগুলো ঘটেছিল আজও কিন্তু তার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। তাহলে খুলেই বলা যাক কি হয়েছিল। সে তখন আমি কত বয়স, আমার বয়স তখন বছর 11-12 কি 13 বছর বয়স। স্কুলে পড়ি, ক্লাস 6 না 7-এ পড়ি। গ্রামে থাকি, একদম অজগণ্ড গ্রাম বলতে যা। হ্যারিকেনের আলোয় পড়াশুনো। তো হ্যারিকেনের আলোয় পড়াশোনা করছি, গরমের দিন, গ্রীষ্মকালে আমাদের ছেলেদের এ ছিল মাঠে খেলা করে আসার পর পুকুরে গিয়ে ঝাঁপ দিয়ে একটা ঝাপুর ঝুপুর দিয়ে এসে তারপরে পড়তে বসা হ্যারিকেনের আলো। এবং সারা বিকেল ধরে খেলাধুলো করে আসার পরে পুকুরের জলে সাঁতার কেটে এসে স্নান করে এসে তারপরে পড়তে বসলে রাজ্যের ঘুম এসে চোখে জড়ো হতো। কতদিন পড়তে গিয়ে সামনে হ্যারিকেন রয়েছে আর আমি তখনও ভাবছি আমি ফুটবল মাঠে খেলা করছি। তখন ভাবছি যে আজকে বলটা এই জায়গায় এসছিল, ওই সময় যদি আমি ওখানে একটা পাটা দিয়ে দিতাম তাহলে গোলে বল ঢুকে যেত। বলে পাটা যেই একটুখানি বাড়িয়ে দিয়েছি, দেখা গেল সামনের হ্যারিকেন বারান্দা থেকে নিচে এসে পড়েছে। এইরকম হতো প্রায় দিনে। সেদিনও ওই রকম ঘুমোতে করছি, এমন সময় কে একজন দূর থেকে চেঁচিয়ে বললো, ওরে ওদের রতি কাকার বউকে ভূতে পেয়েছে। রতি কাকার বউকে ভূতে পেয়েছে? রতিকান্ত হালদার, আমাদের পাশের পাড়ার না, পাশের পাড়া, দুটো পাড়া পরে তার বাড়ি। চেনা জানা মানুষ, গাঁগঞ্জের মানুষ, সবাই সবাইকে চিনি জানি। সেই রতি কাকার বউ, তাকে যে ভূতে পেয়েছে এই খবরটা বলে সে বলল, আমি সাথে সাথেই ভূতের কথা শুনে তড়াক করে উঠে পড়েছি। বললো, কোথায় তুই যাচ্ছিস? বলে, হ্যাঁ চল যাচ্ছি। আমরা তখন 4-5 জন মিলে, ছেলে মিলে, একই বয়সের সব, ছুটলাম রতি কাকার বাড়ি। আমি অবশ্য রতি কাকা বলতাম না, আমার সম্পর্কে মামা হতো, আমি রতি মামা বলতাম। তো তার বাড়িতে যাচ্ছি, গেলাম, গিয়ে দেখি ততক্ষণে পাড়ার লোকজনের বেশ ভালো রকম একটা ভিড় হয়ে গেছে সেখানে। তারা গিয়ে আর বারান্দায় বসে আছে রতিকান্ত, সেই রতি কাকার বউ, রতিকান্তর বউ। সে বেশ নতুন বউ, খুব বেশি দিন যে বিয়ে হয়েছে তা নয়। তো তিনি বসে আছেন ওইখানটায় চুপচাপ, একদম মাথা নিচু করে বসে আছে। আর পাড়ার সমস্ত লোক তাকে ঘিরে ভিড় করে দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে শুনলাম যে কি ঘটেছিল ঘটনাটা। একে তাকে জিজ্ঞেস করে জানা গেল কি ঘটেছিল। গরমকালের দিন রতিকান্তর বউ সন্ধেবেলায় না, তখন বিকেল, সন্ধে হয়নি, সেই বিকেলে বেরিয়েছে পুকুরে গা ধুতে গেছে। পুকুরটা হচ্ছে একটা বাগানের মধ্যে, বাগানের পাশ দিয়ে যদিও একটা রাস্তা গেছে, আর এদিকে যাদের বাগান তাদের বাড়িটাও বেশ দূরে, মানে অনেকটা নির্জন জায়গায় পুকুরটা। সেই পুকুরের জলে গ্রামের মেয়েরা বিকেলবেলায় যখন স্নান করতে যায়
তখন তারা সঙ্গে একটা কলসি নিয়ে যায়। যাদের ঘরে পেতলের কলসি আছে তারা পেতলের কলসি নিয়ে যায়, যাদের ঘরে তা নেই তারা মাটির কলসি নিয়ে যায়। তো রতিকান্ত বউ পেতলের কলসি নিয়ে পুকুরে গেছে গা ধুতে। গা ধুতে গিয়ে কী করে, খেজুর গাছের গুঁড়ি দিয়ে তৈরি ঘাট, গুঁড়ি কেটে কেটে তৈরি ঘাট, সেই ঘাটের জলে পা ডুবিয়ে বসে রতিকান্তর বউ তাদের একটা গামছা দিয়ে গা রগড়াচ্ছে, শরীর রগড়ে নিচ্ছে। আর কলসিটাকে দিয়ে রেখে দিয়েছে জলের উপরে, ছেড়ে রেখে দিয়েছে। এইবার একটু বাতাসে পুকুরে অল্প ঢেউ ছিল। রতিকান্তর বউ স্নান করবার আগে গা হাত পা ধুচ্ছে, যখন জলে ঢেউ লাগছে, সেই ঢেউ খেয়ে খেয়ে কলসিটা যখন তার খেয়াল হয়েছে এইবার গা হাত পা রগড়ানো বন্ধ করে যখন স্নান করতে যাবে, তখন দেখা গেল কলসিটা একটু ভাসতে ভাসতে মানে ঘাট থেকে অন্তত 8-10 হাত দূরে চলে গেছে পুকুরের ভেতর দিকে। রতিকান্তর বউ পুকুরে নেমে কলসি ধরতে যাচ্ছে। আর কলসি ধরতে গেলে তো সাঁতার কাটতে হবে। গ্রামের বউ শাড়ি পরে গেছে, সাঁতার কাটতে যাচ্ছে। সাঁতার কাটতে গিয়ে শাড়িও তার গায়ে জড়িয়ে যাচ্ছে, ফলে দাপাদাপিটা বাড়ছে। আর কলসিটাও করেছে কি একটু ঢেউয়ে আরও পুকুরের মাঝখানের দিকে চলে যাচ্ছে। ও যতই কলসিটা নিতে যায় কলসিটা চলে যাচ্ছে আরও দূরে। এইরকম করতে করতে যখন ও প্রায় মাঝ পুকুরে চলে গেছে, তখন গিয়ে দেখা গেল শাড়ি ওর শরীরে জড়িয়ে গেছে, ও পা দাপাতে পারছে না। তখন ও চেঁচিয়ে আর প্রাণের ভয়ে চেঁচিয়ে উঠেছে, বাঁচাও করে চেঁচিয়ে উঠেছে। গ্রামের বাগানের পাশে রাস্তার কথা বলেছি, সেই রাস্তা দিয়ে একজন যাচ্ছিল, এখনো মনে আছে, গ্রামেরই একজন মুসলমান, একজন মাঝবয়সী মানুষ, তিনি যাচ্ছিলেন। তিনি ওই অবস্থা দেখে তিনি করেছেন কি, এসে জলে ঝাঁপ দিয়ে পড়েছেন। জলে ঝাঁপ দিয়ে পড়ে রতিকান্তর বউকে ধরে রতিকান্তর বউয়ের বলে যে তুমি কিন্তু আমাকে ধরো না বৌমা, আমি তোমার চুলের মুঠি ধরে তোমাকে টেনে নিয়ে যাচ্ছি বলে তাকে চুলের মুঠি ধরে ঘাটের দিকে টেনে নিয়ে গিয়ে তাকে তো বাঁচালো। সেই লোকটাই আবার কলসিটাও তাকে এনে দিয়ে দিল। জল নিয়ে বাড়িতে ফিরল রতিকান্তর বউ। রাত্রে গ্রামের দিকের মানুষ, ইলেকট্রিসিটি তো ছিল না, তারা কেরোসিন তেল পাওয়া তখনও ছিল খুব সমস্যা। তো যাই হোক, সন্ধেবেলাতেই তারা করতো কি, ওই টেমি জ্বালিয়ে কেরোসিন তেলের অভাব থাকতো বলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়তো। রতিকান্তর বউ করেছে কি, খাওয়া দাওয়াও করেছে, করে তারপরে শৌচালয়ে যাবে বলে শৌচ করতে করে তারপরে গিয়ে শোবে বলে গেছে, একটু বাইরের দিকে গেছে, গিয়ে সেখান থেকে আর আসেনি। রতিকান্তর মা মানে বউটির যে শাশুড়ি, সে পাশের ঘরে শুয়েছিল, পাশে বারান্দায়। সে বলছে ও বৌমা, বারান্দার থেকে দেখে যে বৌমা তখনও সেই কিছুটা দূরে চুপচাপ বসে রয়েছে। তখন বলছে বৌমা তুমি চলে আসছো না কেন, ঘরে এসো, ঘরে চলে এসো, ওখানে বসে রয়েছো কেন এতক্ষণ? তাও আসে না, চুপচাপ বসে রয়েছে। তখন রতিকান্তর মা আর উপায় না পেয়ে আস্তে আস্তে উঠেছে, বারান্দায় শুয়েছিল, উঠে পড়ে বউয়ের কাছে গেছে। গিয়ে যেই বউয়ের গায়ে হাত দিয়েছে, হাত দিয়ে যেই ওকে ধরে উপরে তুলতে গেছে, বলছে কি হলো, ঝাঁকুনি দিয়েছে যেই, বউটা বলছে অমনির সাথে সাথে এই ছবি না আমাকে। ব্যাস, তারপর আর কি হয়, 1-2 মিনিটের মধ্যে রতিকান্ত বেরিয়ে এসছে, পাড়ার লোক বেরিয়ে এসছে, অনেকেই তারা নিয়ে, তখন তাদের মধ্যে কেউ তাকে তো ধরে, যখন বলে ছবি না আমাকে বলতে বলতে সে করলো কি, চলে এলো, এসে বারান্দায় এসে বসলো। ততক্ষণে আমরাও কিন্তু পৌঁছে গেছি। গিয়ে দেখছি রতিকান্তর বউ মুখ নিচু করে বসে আছে, মাঝে মাঝে শুধু মুখ তুলছে। এদিকে কেউ বলছে যাও
অমুক গ্রামে অমুক গুণিন আছে, গুণিনকে ডেকে নিয়ে আসো। কেউ বলছে না না ও গুণিন ভালো নয়, ও না ভালো নয়, ওই পাশে যাও, ওই গ্রামে যাও, সেখানকার গুণিন ভালো। এইসব যখন আলোচনা করছে, বউটা কিছুই বলছে না, চুপচাপ রয়েছে। শেষ অবধি ঠিকঠাক হলো যে ওখান থেকে আরো অন্তত মাইল 10 দূরে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামে একজন বড় ওঝা আছে। সেই ওঝাকে ডাকতে গেল। এইখান থেকে শুরু হলো। আমি যে অনেক প্রশ্নের উত্তর সেদিনও পাইনি, আজও পাইনি। তখন কিন্তু রাত বাড়ছে, সেই গ্রামের লোক গেছে। তখন তো আর সব গাড়ি ঘোড়া ছিল না, গ্রামের সব পথে সাইকেল নিয়ে যেত মানুষ। সেই সাইকেলে টাইকেলে করে তো চলে গেল একজন সেই ওঝাকে ডাকবার জন্যে। ভুল হলো, একজন যায়নি, যদি আবার ভূত তার পেছনে লাগে। ফলে দুজন গেল ওঝা ডাকতে। সেই গ্রামে ওঝা ডেকে ঠেকে এইবার আমরাও চলে এলাম। ততক্ষণে বাড়িতে চলে এলাম, খিদে পেয়ে গেছে, রাত হচ্ছে। আমরা বাড়িতে এসে খেয়ে দিয়ে নিলাম। খেয়ে দিনে বড়রাও যেমন, আমরাও যেমন যাওয়ার জন্য ব্যস্ত, আমাদের বাড়ির বড়রাও, তাদেরও তো উৎসাহ কম নয় যে কি হচ্ছে না হচ্ছে গিয়ে দেখি। ফলে তারাও গেল, আমাদের বলে গেল তোরাও উঠবি না, শুয়ে থাকবি, ভূত দেখতে যেতে হবে না। কিন্তু আমরাও চলে গেলাম, আমরাও দল বেঁধে চলে গেলাম। এইবার রাত বাড়ছে, কত রাত হবে, মাঝরাত বোধহয় পেরিয়ে গেছে তখন। এমন সময় কেউ বললো আর কতক্ষণ লাগবে ওঝা আসতে। এবার বউটা মুখ তুললো, বললো এসে গেছে, অমুকের বাড়ির কাছে এসছে বলে বেশ কিছুটা দূরের একটা বাড়ির কথা বলল। ওমা, পরে দেখা গেল সত্যি সত্যি যে সেইখানটাই তারা ততক্ষণে এসে গেছে, কারণ কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িতে এসে গেল। তারপরে তো ওঝা এলে যেমন হয়, ওঝা এসে তো নানা রকম শুরু করে দিয়ে দিল। আমার মনে প্রশ্ন এলো, আচ্ছা ও তো দেখতে পাচ্ছিল না, ও এখানে বসে রয়েছে, গ্রামের বউ, ও কি করে জানলো যে অমুক বাড়ির পুকুরের ধারে রয়েছে? ওই বাড়ি পেরিয়ে ওই পুকুরটার ধারে তারা এসে গেছে, কারণ ততক্ষণ এখানকার লোক চলে গেছে তাদেরকে ডেকে আনার জন্যে। সত্যি সত্যি সেই পুকুরের ধার দিয়ে তারা আসছে তখন, এর তো জানার কথা না। আমি অবাক হয়ে গেলাম। তারপরে তো এলো ওঝা সেই রাত্রে এসে। তারপরে যেমন হয় ওঝার ঝাড়ফুঁকে কি বিশ্বাস করবো জানি না, সরাই করে, মাটির সরাই করে সর্ষে রাখলো, সর্ষেটা নিচে আগুন দিল, সর্ষের ওপরে সর্ষেগুলো যখন গরম হয়ে যাচ্ছে সেই সর্ষে তুলে নিয়ে এইবার বউটার গায়ে ছুঁড়ে মারছে। আর সর্ষে তো এমনিতে গরম, সেটা গরম হয়ে গেছে, তার গায়ে যখন ছুঁড়ে মারছে তার তো গরম লাগছে। আর বউটা তখন চিৎকার করছে। এইবার সেই ওঝা বলল, কে তুই কে, তুই কে, কে ধরেছিস একে? তার উত্তর এলো, আমি মনোর মা। মনোর মা? আমাদের গ্রামে একজন ছিল মনো বলে, একজন ছিল মোটা মনো। ওই পুকুরটা যাদের, তাদের মোটা মনো। এর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে একটা যোগ এই জন্যই রয়েছে, মোটা মনোর মা পুকুরে গেছে, সারাদিন খুব গরিব লোক তারা, তেমন পয়সাওয়ালা লোক নন, আদৌ পয়সাওয়ালা মানুষ নয়। ওই পুকুরের তখন রান্নাবান্না হতো, ঘরের পুকুরের গাছের পাতা টাতা কুড়িয়ে নিয়ে এসে, তারপরে কাঠকুটো চাপারে নিয়ে এসে সেইটা দিয়ে রান্না হতো। তা মোটা মনোর মা সে করেছে কি, সেই সকাল থেকে ওই কাঠকুটো তুলে নিয়ে এসে ঘরের কাজ টাজ, বাইরের কাজ করে টোরে বুড়ি এইবার গেছেন পুকুরে স্নান করতে। স্নান করার পর বুড়ি কোথায় যাবে? বুড়ি আসবে আমার মা, আমি তখন মায়ের পেটে, এবং মায়ের, আমার ব্যক্তিগতভাবে আমার পরে শুনেছি গল্প আমার দিদিমার কাছে, আমার মায়ের সেদিন সাধ খাওয়ার দিন। সেই সাধ খাওয়ার দিনে মোটা মনোর মাকেও সেখানে নিমন্ত্রণ করা হয়েছে, তিনিও আসবেন খেতে। এইবার তিনি স্নান করে তারপরে কাপড় চোপড় পাল্টে তিনি যাবেন, কিন্তু স্নান করতে গিয়ে তিনি আর ফিরছেনই না। ফিরছেন না, কেন ফিরছেন না? মোটা মনোর বউ তখন পুকুরে গেল, গিয়ে বলছে মা, গিয়ে দেখে মা মা বলে ডাকতে ডাকতে পুকুরে গেল,
গিয়ে দেখলো মা এরকম পুকুরের ধারে কাদার সেখানে বেশিরভাগ গ্রামের দিকে খেজুর গাছের গুড়ি কেটে, খেজুর গাছ কেটে সেই কাটা গাছ দিয়েই ঘাট তৈরি হয়। মাঝে মাঝে বাঁশ দিয়ে, বাঁশের খোঁটা দিয়ে আটকে রাখা হয় সেই ঘাটটাকে। বুড়ি সেখানে স্নান করতে গিয়ে দেখা যাচ্ছে বুড়ি মুখ থুবড়ে পড়ে রয়েছে সেই ঘাটের এক পাশে, এবং সেখানে কাদার মধ্যে তার মাথাটাও যেন কেউ, মনে হচ্ছে যেন কেউ তাকে ঠেসে ধরেছিল কাদার মধ্যে। এবং বুড়ি যখন গিয়ে ধরা দেখা গেল, তখন বুড়ি মারা গেছে। বুড়ি তো তার শ্রাদ্ধ, তাকে তো শ্মশানে নিয়ে যাওয়া হলো। ডাক্তার, গ্রামের ডাক্তার, কাজ করা ডাক্তার তো নয়, কোনো জায়গার কম্পাউন্ডার ডাক্তার ছিলেন। তিনি এসে বললেন যে স্ট্রোকে মারা গেছে, স্ট্রোকে। কিন্তু গ্রামের লোকের কাছে স্ট্রোকটা বড় নয়, তারা বললো ওকে ভূতেই ধরেছিল, কিন্তু কোন ভূত টুত কিচ্ছু বোঝা গেল না। যাই হোক, যথা নিয়মে মোটামনোর মায়ের শ্রাদ্ধ হলো। গরিব লোক, তেমন করে কিছু করতে পারেনি, তবু শ্রাদ্ধ তো হয়ে গেল। কিন্তু এখন জানা গেল পিণ্ড খাওয়ার পরেও মোটামনোর মা, তার আত্মার গতি হয়নি, তিনি ওখানে ভূত হয়েই রয়ে গেছেন। আজকে রতিকান্তর বউকে পেয়ে তিনি তাকে ধরেছেন। এইবার তখন বললো, মোটামোটাকে গুনিন জিজ্ঞেস করলো, আমরা শুনছি সব। গুনিন জিজ্ঞেস করছে, তোমাকে কে মেরেছিল, তোমাকে কে মেরেছিল? তখন কি অদ্ভুত, তার কথা তো আমরাও জানতাম না। রতিকান্তর বউয়ের তো দূরের কথা, রতিকান্তের বউয়ের মুখ দিয়ে তখন বেরোচ্ছে আমাকে, মানে রতিকান্ত বউ তার নিজের কথা বলছে না, মোটামুটি তার হয়ে কথা, মনের মা তার হয়ে কথা বলছে তার ভেতর থেকে। বলছো আমাকে তো মেরেছিল গুপে। গুপে অনেকেই জানে না গুপের কথা। গুপে কে? গুপে তারও 15-20 বছর আগে গুপে ওই পাড়ারই একজন ছিল। সে, তার ভয়ঙ্কর অসুখ হয়েছিল, অসুখের যন্ত্রণায় সহ্য করতে না পেরে সে একদিন একটা গাছে উঠে, বেলগাছে উঠে, সে করে কি গলায় দড়ি দিয়ে মরে যায়। সেই গুপের ভূত এসে ধরেছে মোটামোটার মাকে। ওজা যে ওঝা ছিল, ওঝা বলল, কিন্তু তোমার তো শ্রাদ্ধ করা হয়েছিল, তোমার শ্রাদ্ধ করা হয়েছিল, তুমি তাহলে কি করে কি হলো? তুমি তাহলে কি, তোমার আত্মার গতি হয়নি? তখন বলছে না, গতি হবে কি করে? আমাকে যে পিণ্ড দিয়েছিল, পিণ্ডের মধ্যে যে চুল ছিল, সে চুল আমি, সেই পিণ্ড আমি খাবো কি করে? আমি খাইনি। তখন সে তো হলো, কিন্তু এখন তুমি কি করবে? আবার না হয় তোমার নতুন করে পিণ্ড দেওয়া হবে, আমরা ব্যবস্থা করব সবাই মিলে, তোমার পিণ্ড দেওয়ার ব্যবস্থা হবে, কিন্তু তুমি একে ছেড়ে চলে যাও, নতুন বউ, একে ছেড়ে চলে যাও, থেকো না। তখন বললো, তোমরা কথা দাও, পিণ্ড দেবে, দিলে আমার আত্মার গতি হবে, তখন আর আমি আসবো না। তখন বলছে আচ্ছা তাই হবে। বললাম তো সেই হবে, ঠিক করে রাখলাম। তখন বললো আচ্ছা তাহলে আমি চলে যাব। বললো না, এমনভাবে চলে যাব বললে হবে না। বলছে তাহলে কি করে বলতে হবে, কি করে হবে চলে যাওয়ার কথা? তখন বলছে যাও, ওই যে পুকুর আছে, ওই পুকুর থেকে তুমি দাঁতে করে 1 কলসি জল তোমাকে বাড়িতে আনতে হবে, তাহলে বুঝো যে তুমি চলে যাচ্ছ। অদ্ভুত কথা। রতিকান্ত নতুন বউ, তেমন কিছু স্বাস্থ্যবান নয়, সে 1 কলসি জল এমনি কাঁখে করে নিয়ে আসতে গেলেই তার বোধহয় কষ্ট হবে, সে কি করে দাঁতে নিয়ে আসবে 1 কলসি জল? কিন্তু ওঝা তো, সে বলছে আমি পারবো না। তখন ওঝা আবার করলো কি, সেই সর্ষে ছুঁড়ে মারলো, গরম সর্ষে ছুঁড়ে মারতেই বউ বললো আচ্ছা আমি যাচ্ছি। রতিকান্তর বউ কলসি নিল হাতে করে কলসি নিয়ে চলে গেল রাত্রে। সেই রাত তখন সেই পুকুরে গেল, তার মধ্যে লোকের হ্যারিকেন ট্যারিকেন সব এসে গেছে, তারাও রতিকান্তের বউর পেছন পেছন সব হ্যারিকেন নিয়ে যাচ্ছে, তার পেছনে আমরা যাচ্ছি।
আমরা ছেলেরা যাচ্ছি, রতিকান্তর বউ গিয়ে সেই পুকুরে নামলো, যে পুকুরে বিকেলবেলা সে স্নান করতে নেমেছিল। সেই পুকুরে নামলো, নেমে সেখান থেকে জল ভরলো কলসিতে। তারপরে জল ভরে কি অমানসিকভাবে দাঁতে কামড়ে সেই এক কলসি জল নিয়ে চলে এলো বাড়িতে। নিয়ে এসে জলটা, কলসিটা দামাস করে সেখানে ফেলে দিল। কলসিটা গড়িয়ে জল পড়ে গেল। তারপরে কিছুক্ষণ রতিকান্তর বউ সাথে সাথে সেখানে প্রায় জ্ঞান হারিয়ে প্রায় অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। তারপরে সবাই এসে তো তার আবার তার বাড়ির লোকজন এসে, মেয়েরা এসে তার গায়ে মুখে জল টল দিয়ে তাকে শুশ্রূষা করে তাকে এগোলো। তাকে যখন সুস্থ হলো আমরা ততক্ষণে চলে এসেছি। তা আমি এই ঘটনার থেকে আমি আজকেও বুঝতে পারি না যে কি করে এইভাবে, ও তো সেসব কথাও জানে না যে কি করে মোটামুটি মা মারা গিয়েছিল, কি করে তারও 20-15 বছর আগে একজন মারা গেল, কিছুই জানলো না। আর তার গায়ের ওই কি অমানসিক শক্তি দিয়ে জলটাকে নিয়ে এলো বাড়িতে। আজও অব্দি এর ব্যাখ্যা পাই না। ধন্যবাদ। এখানেই শেষ হলো আমার গল্প, সত্যি ভূতের গল্প।